প্রণয় উঠে দাঁড়াতে যাবে তখনই নীল ওর কাছে এসে আর একবার জোরে একটা লাথি মারল। ব্যথায় কাতরে উঠল প্রণয়। চোখের সামনে এক নিমেষে এত কিছু ঘটে যেতে দেখে প্রবীর একটু থতমত খেয়ে গেছিল। সবাই যেখানে ওকে সম্ভ্রম করে চলে সেখানে এই দৃশ্য প্রবীরের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। ওদের দুজনের কাছে গিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রবীর। প্রবীর বলল, ইউ স্কাউন্ড্রেল, হাউ ডেয়ার ইউ! তুমি ভুলে যেও না তুমি বাঘের গুহায় এসে ঢুকেছ। আই নো স্যার, তবে বাঘের গুহায় আসল বাঘের বাচ্চাকেই মানায়, বাঘঝাল পরা শিয়ালকে নয়। প্রবীরের চোখে চোখ রেখে অ্যাটিটিউড দেখিয়ে কথাটা বলল নীল। এবার প্রবীর আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই বাইরে একটা গোলযোগের আওয়াজ শুনতে পেল সবাই। তার মধ্যে স্পষ্ট একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল। যেই ঘরে ঝামেলা চলছিল সেদিকেই এগিয়ে আসছে সেই মহিলা। সবাই সন্দেহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকল। কে এলো হঠাৎ? কোন মহিলা আসছিল ওদের ঘরের দিকে? এবার কি ঝামেলা কমবে নাকি আরো বড় মাত্রা নেবে? গল্পে কি নতুন কিছু ঘটতে চলেছে? হ্যালো কেষ্টদা, তুমি একবার অফিসে এসো তো লোকজন নিয়ে। একজনকে খুব শায়েস্তা করতে হবে, ভীষণ বার বেড়েছে। সবাই যখন দরজার দিকে কান খাড়া করে কারো পদধ্বনি অনুমান করার চেষ্টা করছিল, তখন প্রণয় ওর গুন্ডা বাহিনীকে ফোন করে ডাকছিল নীলকে আচ্ছা করে শায়েস্তা করার জন্য। আশ্চর্য ব্যাপার হলো, নীল কিন্তু ওখানে একা, ওকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই। কিন্তু অহংকারী প্রণয় এত চেষ্টা করেও নীলের আত্মবিশ্বাসকে চূর্ণ করতে পারল না, তাই ডেকে পাঠালো ভাড়াটে গুন্ডাদের। প্রণয় নিজের বিপদে আপদে মাঝে মধ্যেই এই কেষ্টদার শরণাপন্ন হয়। ওর দাদামশাইয়ের অ্যাপয়েন্ট করা। প্রণয়ের সব সময়ের রক্ষক এই কেষ্টদা। নীল প্রণয়ের কথাগুলো শুনতে পেলেও পাত্তা দিল না, কারণ এর আগে এর চেয়েও বড় বিপদের মুখোমুখি হয়েছে সে। ওর ভয় করল না, বরং ঘরের বাইরের মহিলা কণ্ঠে ও খানিক সতর্ক হল, কারণ আদ্রিতা ঘরে প্রবেশ করে এসব দেখুক নীল একদমই সেটা চায় না। দেখলেই ওর মনে প্রশ্ন জাগবে এবং সেখান থেকে হয়তো উত্তর অবধি পৌঁছে যাবে আদ্রিতা, জেনে যাবে নীলের আসল পরিচয়। এই মুহূর্তে নীলের জন্য সেটা একদমই কাম্য নয়। এদিকে ততক্ষণে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইওর সেক্রেটারি নন্দিতা। নীল নন্দিতাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওর সংশয় দূর হল, নিশ্চিন্ত হল নীল। যাক, আদ্রিতা আসেনি। নীল বুঝতে পারল নন্দিতা ওর কাছেই এসেছে। নন্দিতাও কোনো দিকে না তাকিয়ে সোজা নীলের দিকেই যাচ্ছিল। প্রবীর ওকে দেখে খানিকটা কৌতূহলের সাথে ওকে জিজ্ঞেস করল, আরে নন্দিতা ম্যাডাম, ওয়েলকাম টু মাই অফিস, হোয়াটস দ্য ম্যাটার? কথাটা বলার সময় খানিকটা গর্বও হচ্ছিল প্রবীরের। দেখাতে চাইছিল যে রায়চৌধুরীদের লোকেদের সাথে কতটা ঘনিষ্ঠতা। কিন্তু নন্দিতা শুনতে পায়নি, উল্টে নীলের কাছে গিয়ে বলল, স্যার আপনি কখন ফ্রি হবেন? আমাদের একবার বসার দরকার ছিল। কিছু অফিসিয়াল ম্যাটারে আপনার ডিসিশনের উপর আমরা ডিপেন্ড করছি। ইটস আর্জেন্ট। যাকে প্রবীর অশিক্ষিত ভিখারি ভাবছিল তাকে নন্দিতা স্যার ডেকে সম্বোধন করল। সেটা শুনে খানিকটা চমকে গেল প্রবীর। অবাক হয়ে বলল, এক সেকেন্ড নন্দিতা ম্যাডাম, আপনি স্যার কাকে বলছেন? নীল গত দুদিন অফিসে যেতে পারেনি, তার কিছু কাজকর্ম বাকি থেকে গেছে। আর কিছু শৈশাবুদেরও দরকার ছিল, তাই নন্দিতা এখানে এসে হাজির হল। নন্দিতা জানত আজকে ওর স্যার নিজের জন্য এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবে, কিন্তু ফ্ল্যাট কিনে অফিসে যাওয়ার কথা ছিল। অনেকটা দেরি হচ্ছে দেখে নন্দিতাই অফিসের দু একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। নন্দিতার ব্যবহারে প্রবীরের সঙ্গে প্রণয়ও হকচকিয়ে গেল। প্রবীরের কৌতূহল নিবারণের জন্য নন্দিতা পিছন ঘুরে প্রবীরকে বলল, মিস্টার মিত্র, ইনিই আমাদের বর্তমান সিইও। প্রণয়ের পায়ের তলার মাটিটা যেন একটু কেঁপে উঠল। মুখ থেকে এমনিই বেরিয়ে এলো, সিইও! নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না প্রণয়। প্রবীরের আর অবাক হওয়ারও অবকাশ নেই। মুখ চোখ ঘামে ভিজে গেল ওর। সিইও শব্দটা শোনা মাত্রই ম্যাজিকের মতো প্রবীরের কাঁধ ঝুঁকে গেল, হাত চলে এলো বুকের কাছে, আর গম্ভীর কণ্ঠস্বর এবার নরম মধুর হয়ে উঠল। সিইও স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি বড় ভুল করে ফেলেছি স্যার, না জেনে আমি অপরাধ করে ফেলেছি। আমাকে ক্ষমা করুন প্লিজ। এই গর্দবটার জন্য আমি আজ কি করে এই কাণ্ড ঘটিয়ে ফেললাম। হে ভগবান, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বলেই প্রবীর ওর নাতির গালে ঠাস করে একটা থাপ্পড় মারল।
হতচ্ছাড়া! প্রণয় দেওয়ালে ধাক্কা খেল। প্রবীর ওকে আবারও টেনে এনে কান মুলে বলল, ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, শিগগির গিয়ে ক্ষমা চাও। ইউজলেস। এক মুহূর্ত আগে এই বিশেষণটাই নীলের সারনেম হয়ে গিয়েছিল। এখন প্রণয়কে ওর দাদামশাই ইউজলেস বলাতে নীল হেসে ফেলল। তাও প্রণয় দাঁড়িয়ে রইল। এখনো সবটা হজম হয়নি ওর। প্রবীর আবারও ধাক্কা দিলেন ওকে। ছ্যাটার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। প্রণয় ধীর পায়ে নীলের কাছে এগিয়ে গেল। তবে তার আগেই নীল প্রৌঢ় ডিরেক্টরের দিকে হাত দেখিয়ে বলল, আগে ওনার কাছে ক্ষমা চাও। বাধ্য ছেলের মতো প্রণয় ডিরেক্টরের কাছে ক্ষমা চাইল। তারপর ফিরে এলো নীলের কাছে। নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন।